বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা শান্তি বৈঠক হতে পারে শুক্রবার। 72 ঘন্টার মধ্যে আলোচনার কথা জানিয়েছে পাকিস্তানও। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আব্বাস আরাকচির হুঁশিয়ারি। যুদ্ধের পরিণতির দায় নিতে হবে ওয়াশিংটন ও তেল আবিবকেই। দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইসরায়েল লেবাননের দ্বিতীয় দফা বৈঠক আজ। আগ্রাসন বন্ধ, তেল আবিবের সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়ের বিষয়ে হবে আলোচনা। পুনর্গঠন প্রক্রিয়া শুরুর ওপর গুরুত্ব দিতে চায় বৈরুত। হঠাৎ বরখাস্ত হলেন মার্কিন নৌমন্ত্রী জন ফেলান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অন্তর্দ্বন্দ্বই মূল কারণ, তবে মুখ খুলছে না পেন্টাগন। বাংলাদেশি জাহাজকেও হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারেক রহমান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা আছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারাও এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্ট এই অগ্রগতি সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চাইলে এক টেক্সট মেসেজে তিনি লেখেন, এটি সম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতারা যুদ্ধবন্ধে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না নিয়ে আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিনই এই ইতিবাচক খবর এলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায়। তার আগেই ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি এক কর্মকর্তা বলেছেন, এর ভিত্তিতেই আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। চলমান যুদ্ধের পরিণতির দায় আগ্রাসীদের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপরই বর্তাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চুং বিয়ং হা এর সঙ্গে বৈঠকের সময় আরাকচি এ মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। যুদ্ধবিরতির শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট এ পদক্ষেপ নেন, যাতে আলোচনার জন্য আরও কিছু সময় পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইসলামাবাদে এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেন তিনি সফরে যাচ্ছেন না। অন্যদিকে ইরানও কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা তা স্পষ্ট করে জানায়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়। এছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত। এর আগে গত 16 এপ্রিল প্রথম দফার আলোচনার পর 2 দেশের মধ্যে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বুধবার এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ফেলান তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন। তার স্থলে নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন। সূত্রগুলোর মতে এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের অবৈধ নির্দেশ না মানার পরামর্শ দেওয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কড়া অবস্থান নেননি। এজন্য হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়েও মতবিরোধ ছিল ফেলানের।
মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবন্ধের দ্বিতীয় দফা আলোচনার দিকে যখন মুখিয়ে গোটা বিশ্ব, তখন ইরানের অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারগুলোকে আটক করে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে ডিপ সি নামের একটি সুপার ট্যাঙ্কার ছিল, যা আংশিকভাবে অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া ছিল 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতা সম্পন্ন সেভিন নামের একটি ছোট ট্যাঙ্কার। 20 লাখ ব্যারেল তেলবাহী আরেকটি বড় ট্যাঙ্কার ডোরেনাকেও আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 29টি জাহাজকে ফিরে যেতে বা পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সাময়িক শান্তির মধ্যেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTIA এ তেলের দাম প্রায় 4.06% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $96.73 পৌঁছায়। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড অপরিশোধিত তেলের দামও 3.62% বেড়ে $105.63 ওঠে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও বাজারে অস্থিরতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তেলের দাম এমন ওঠানামা চলতেই থাকবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে কোনো বাধা তৈরি হলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি দাম বাড়ায়। যুদ্ধবিরতি থাকলেও ভাষার লড়াই যেন থামছেই না, বরং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী বুধবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাৎক্ষণিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানা হবে। দেশটি বিপ্লবী গার্ড বাহিনী IRGC আরো কঠোর ভাষায় বলেছে, আবার যুদ্ধ শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ও তার সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হলেও তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরো বলেন, ইরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। এদিকে এই পরিস্থিতি আপাতত নীরব উত্তেজনা হলেও যে কোনো সময় তা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা শেষ হয়েছে আগেই, তবে কমেনি রাজনৈতিক উত্তাপ। অন্য দলের অংশগ্রহণ থাকলেও নির্বাচনে মূল লড়াই হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি BJPর মধ্যে। এদিকে নির্বাচন ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গের 90 লাখের মতো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে রাজ্যটির সংখ্যালঘু ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে নানা কারসাজি করছে বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে সক্রিয় রয়েছেন। ভোটকে কেন্দ্র করে রাজ্যের সামরিক বাহিনী, সাঁজোয়া যানসহ প্রায় 2.5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনকে বিজেপির কৌশল হিসেবে দেখছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে বিপুল সংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত বিজেপির স্বার্থে করা হচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেছেন, যাতে কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম না হয়। এদিকে মাঠ পর্যায়ে এরই মধ্যে কিছু সহিংসতার খবর এসেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই দফায় প্রায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যেমন তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতা আছেন, তেমনি কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার প্রায় 3,60,00,000। পরবর্তী ধাপের ভোট হবে আগামী 29 এপ্রিল এবং ফল ঘোষণা হবে 4 মে।
ইরানের ড্রোনের বিষয়টি প্রথমবার সামনে আসে কয়েক বছর আগে ইসরায়েল লেবানন সীমান্তে হেজবুল্লাহ তৎপরতা সম্পর্কিত এক সামরিক প্রতিবেদনে। পরে সামরিক বিশেষজ্ঞরাও ইয়েমেনে হুথিদের ব্যবহৃত ড্রোনগুলোর উৎস খুঁজতে গিয়ে তার সাথে ইরানের সম্পর্ক খুঁজে পান। আর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইরান রাশিয়ার সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে, তখন সারা বিশ্ব অবাক হয়ে যায়। প্রশ্ন ওঠে, 4 দশক ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংঘাতে খেলার নিয়ম বদলে দিতে সক্ষম হলো? ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে এই সাফল্যের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? 1979 সালে ইরানের ওপরে নিষেধাজ্ঞা আরোপের পর ইরান তাদের নিজেদের ভেতরের সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে এবং সংকট থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখনকার ইরানের নেতৃত্ব তাদের নিজেদের প্রকৌশলীদের উপরে আস্থা রাখে এবং তাদেরকেই উদ্বুদ্ধ করে। নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশে একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করা যায়। কিছু ক্ষেত্রে তারা বেসামরিক প্রযুক্তিরও সহায়তা নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, সীমিত সম্পদের মধ্যেও ইরানিরা সুস্পষ্ট কৌশল নির্ধারণ করেছিল এবং তার ভিত্তিতে ধৈর্য, অধ্যাবসায় ও ধারাবাহিকতার সাথে কাজ করে গেছে, যা তাদের সাফল্যের ভিত্তি হিসেবে পরবর্তীতে ধরা দেয়। 1970-এর দশক থেকে একটি ধারণা প্রচলিত ছিল যে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্রই সবচেয়ে মূল্যবান ও কার্যকর, কারণ একটি গাইডেড মিসাইল 1000 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তা শত শত অর্গানাইজড অস্ত্রের চেয়েও অনেক বেশি কার্যকর বলে বিবেচিত হতো। ইরানিরা এই সামরিক সমীকরণে একটি নতুন ধারণা যুক্ত করে। তাদের ধারণাটা ছিল, যদি একটি দেশ প্রযুক্তিগত অগ্রগতিতে প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিতে না পারে, তবে তাকে সংখ্যা ও অর্থনৈতিক ব্যয়ের দিক থেকে প্রতিযোগিতামূলক হতে হবে। এটি সেই মৌলিক ধারণা যার উপর ইরানি ড্রোন কর্মসূচির ভিত্তি স্থাপিত হয়েছে। তাদের আইডিয়াটা এমন ছিল, যদি একটি ড্রোন তৈরি করতে প্রায় $20,000 খরচ হয়, তবে নির্ভুলতার দিক থেকে এটি $20 লাখ ক্রুজ মিসাইলের সমান কার্যকর হতে পারে না। কিন্তু যদি একসাথে 100টি ড্রোন পাঠানো হয়, তাহলে প্রতিপক্ষকে সেগুলো ধ্বংস করতে অন্তত 100টি ক্রুজ মিসাইল ব্যবহার করতে হবে, এবং এই খরচটা বহুগুণ বেশি। ড্রোন মূলত সর্বোচ্চ নির্ভুলতা বা ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য নয়, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে এবং আর্থিক চাপ বাড়াতেই তৈরি করা হয়। ইরান দীর্ঘক্ষণ ধরে ড্রোন হামলা চালাতে পারে কারণ এগুলোর খরচ শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় 10 থেকে 20 গুণ কম। তারা একটি সাধারণ হিসাব করে, যেখানে দেখা যায় 100টি ড্রোন উৎক্ষেপণ করতে একটি আক্রমণকারী রাষ্ট্রের প্রায় $20 লাখ খরচ হয়। এর বিপরীতে প্রতিপক্ষ রাষ্ট্রকে সেই ড্রোনগুলো ভূপাতিত করতে $20 কোটি মূল্যের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে। চলমান যুদ্ধে মিসাইলের পাশাপাশি ইরানের নিজেদের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যাপক কার্যকর ভূমিকা পালন করেছে। কুয়েত, কাতার, বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন বিমান ঘাঁটিতে এই ড্রোন দিয়েই হামলা চালিয়েছে তারা। এই কামিকাজি বা আত্মঘাতী ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং সেখানেই বিস্ফোরিত হয়। এই ড্রোন সাধারণত একসাথে অনেকগুলো একই লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে ছোড়া হয়, যেন প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটা অকার্যকর হয়ে পড়ে। সাধারণ ড্রোনের তুলনায় শাহেদ 136 দৈর্ঘ্যে কিছুটা লম্বা। এর দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার এবং চওড়ায় এটি 2.5 মিটারের মতো। এই ড্রোনের অগ্রভাগে 50 কেজির মতো বিস্ফোরক থাকে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় বিস্ফোরকের মাত্রা বেশ কম হলেও এটি যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি সাধন করতে পারে। এর ভেতরে থাকা অ্যান্টেনার মাধ্যমে এটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এবং প্রপেলার চালিত ইঞ্জিন হওয়ায় এটি তীব্র শব্দ করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। যুদ্ধে ব্যবহৃত অন্যান্য ড্রোনের মতো এই শাহেদ 136 ড্রোনকে রিমোটভাবে কন্ট্রোল করা যায় না, অর্থাৎ এটি লঞ্চ করার আগে যেই লক্ষ্য নির্ধারণ করা থাকে সেই লক্ষ্যবস্তুতেই এটি আঘাত করে। রকেট বুস্টার দিয়ে ভূপৃষ্ঠ থেকে এটি লঞ্চ করা যায় এবং এটি বেশ নিচে দিয়ে উঠতে পারে এবং সর্বোচ্চ 2500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ইরান এতদিন রাশিয়ার পাশাপাশি লেবাননে হেজবুল্লাহ, ইয়েমেনের হুথিদের মতো তাদের মিত্রদের কাছে এই শাহেদ ড্রোন সরবরাহ করেছে। একটি শাহেদ ড্রোন তৈরি করতে ইরানের আনুমানিক $20,000 থেকে $50,000 লাগে বলে ধারণা করা হয়। যুদ্ধের শুরুর দিকে এসব ড্রোন ভূপাতিত করতে কুয়েত, বাহরাইন, কাতারের মার্কিন বিমান ঘাঁটিগুলোতে ব্যবহার করা হয়েছিল প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যার একটি মিসাইলের দাম প্রায় $40 লক্ষ। অর্থাৎ ইরানের একটি শাহেদ ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যে পরিমাণ অর্থ খরচ হয়, তা একটি শাহেদ ড্রোন তৈরির খরচের অন্তত 80 থেকে 100 গুণ। যুদ্ধের শুরুতে ইরানের কাছে বিপুল পরিমাণ শাহেদ ড্রোনের মজুদ ছিল। গত 1 মাসের বেশি সময়ের যুদ্ধে কি পরিমাণ ড্রোন খরচ হয়েছে সেটি নিশ্চিত নয়, তবে ইরান প্রতি মাসে 10,000-এর বেশি শাহেদ তৈরি করতে পারে বলে ধারণা করা হয়। গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী ইরানের শাহেদ ড্রোন মোকাবেলায় অপেক্ষাকৃত কম খরচের প্রযুক্তি ব্যবহার করছে বলে বলছেন সামরিক বিশ্লেষকরা।
আমেরিকা তাদের নিজেদের তৈরি লো কস্ট আনক্রুড কমব্যাট এরিয়াল সিস্টেম বা লুকাস ব্যবহার করছে, যেটি শাহেদ ড্রোনের মডেল অনুসরণ করেই তৈরি করা হয়েছে। এছাড়াও তারা ব্যবহার করছে এআই চালিত মেরপ সিস্টেম, যেটি ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই মেরপ সিস্টেমের সার্ভেয়ার ড্রোনগুলো তৈরি করতে প্রায় $15,000 খরচ হয়। এসবের পাশাপাশি RTX কোয়োটা ইন্টারসেপশন সিস্টেম, জাহাজ থেকে পরিচালিত লেজার সিস্টেম, অ্যাপাচি হেলিকপ্টার, মেশিন গান সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে ইরানের শাহেদ ড্রোন মোকাবেলায়। পারস্য উপসাগর এখন আর কেবল জ্বালানি সরবরাহের পথ নয়, বরং এটি এখন ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য এক ডিজিটাল মৃত্যুফাদে পরিণত হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের সমুদ্র সীমায় শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কেবল জাহাজ নয়, তছনছ করে দেয়া হবে পুরো অঞ্চলের ইন্টারনেট ও ক্লাউড সাম্রাজ্য। 22 এপ্রিল IRGC সংবাদ মাধ্যম তাসনিম নিউজে পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি কৌশলগত মানচিত্র প্রকাশ করেছে। এটি কোনো সাধারণ তথ্যচিত্র নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের জন্য একটি চরম হুঁশিয়ারি। ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের উপকূলে ল্যান্ডিং স্টেশন আর ডেটা সেন্টারগুলো এখন তেহরানের নিশানায়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন হামলার মাধ্যমে আরব আমিরাত ও বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় আঘাত এনে ইরান এরই মধ্যে প্রমাণ করেছে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামো এখন আর নিরাপদ নয়। এদিকে রণক্ষেত্রে পরিণত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 3টি কন্টেইনার জাহাজে রকেট চালিত গ্রেনেড ও গুলিবর্ষণ করেছে IRGCর গানবোট। ওমান উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজের ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ রকেট হামলায় তছনছ হয়ে গেছে। ক্যাপ্টেনের দাবি, কোনো সতর্কবার্তা ছাড়াই IRGC গুলি শুরু করে। এছাড়া ইরান উপকূলের কাছে দ্বিতীয় একটি জাহাজ গুলিবর্ষণের শিকার হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে। নিয়ম ভাঙার অভিযোগে 2টি বিশাল জাহাজকে জব্দ করে নিজেদের উপকূলে টেনে নিয়ে গেছে বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন নৌ অবরোধের প্রতিবাদে ইরান এখন পাল্টা আক্রমণের পথে। IRGC সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা বিঘ্নিত করা তাদের জন্য রেড লাইন। রেডিওর সতর্কবার্তা উপেক্ষা করলেই নেমে আসছে গর্জনশীল গানবোটের হামলা। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো বলছে, বন্দর, জ্বালানি আর জাহাজের পাশাপাশি এখন সাবমেরিন কেবলও যুদ্ধের তালিকায় যুক্ত হওয়ায় পুরো অঞ্চলটি এক ভয়াবহ অর্থনৈতিক ধসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তেহরানের বার্তা পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দর অবরোধ করে তবে বিশ্বকে কেবল জ্বালানি নয়, ডিজিটাল অন্ধকারও মেনে নিতে হবে। আন্তর্জাতিক কূটনীতিতে বিশ্বাস অত্যন্ত দামি একটি শব্দ, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এবং ঐতিহাসিক কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় আস্থা বা বিশ্বাস তাদের অভিধানে নেই। ইরান সংঘাত থেকে শুরু করে নেটিভ আমেরিকানদের সঙ্গে করা 5 শতাধিক চুক্তির প্রতিটি ক্ষেত্রেই ওয়াশিংটন এমন এক পথে হেঁটেছে যাকে অবিশ্বাসের মহাকাব্য বললেও ভুল হবে না। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার সময় ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বারবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই, কেননা আগেরবার শান্তি আলোচনা চলাকালেই ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একতরফাভাবে ছুঁড়ে ফেলেন। চুক্তির শর্ত মেনে চলা সত্ত্বেও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইরানের ওপর। সাম্প্রতিক সময়ে পাকিস্তানেও আলোচনার জন্য অনেকটা বাধ্য করা হয় ইরানকে। বারবার আলটিমেটামকে বিশ্লেষকরা দেখছেন একটি আধিপত্যবাদী আচরণ হিসেবে, যেখানে কূটনীতির চেয়ে আত্মসমর্পণের দাবি মুখ্য ছিল। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বিশ্বাস জয় করতে ব্যর্থ হয়েছে। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যাচারের মাধ্যমে জয়ী হতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পরপর তা লঙ্ঘন করতে যুক্তরাষ্ট্র কখনোই দ্বিধা করেনি। 1973 সালের প্যারিস শান্তি চুক্তির পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উত্তর ভিয়েতনামের পুনর্গঠনের জন্য $3.25 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভিয়েতনাম সরকার সেই অর্থের ওপর ভিত্তি করে বাজেট তৈরি করলেও বাস্তবে তারা 1 সেন্টও পায়নি। একই চিত্র দেখা যায় কোরিয়া উপদ্বীপেও। 1953 সালের যুদ্ধবিরতি চুক্তির 15 নম্বর অনুচ্ছেদে কোনো ধরনের অবরোধ আরোপ না করার কথা থাকলেও উত্তর কোরিয়ার উপর দশকের পর দশক ধরে অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইতিহাসের দিকে তাকালেও একই রকম ঘটনা দেখা যায়। দেশটি তার নিজ ভূখণ্ডের আদিবাসীদের সঙ্গে 500টির বেশি চুক্তি স্বাক্ষর করেছিল। ইতিহাসবিদদের মতে এমন একটি চুক্তিও খুঁজে পাওয়া দুষ্কর, যা মার্কিন সরকার পুরোপুরি রক্ষা করেছে। এই বিশাল বিশ্বাসঘাতকতার ইতিহাসকে সংজ্ঞায়িত করা হয় ট্রেল অফ ব্রোকেন ট্রিটিস হিসেবে। নিজেকে প্রায়ই গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষক দাবি করলেও আন্তর্জাতিক আদালতের রায় অনেক ক্ষেত্রে অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র। এমনকি তারা নিজেরা এবং তাদের মিত্র ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির আওতার বাইরে রাখতেও মরিয়া আচরণ করে থাকে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা বা সম্প্রতি ইরানের হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের মতো সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করারই বহিঃপ্রকাশ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হোয়াইট হাউসে ডেমোক্র্যাট বা রিপাবলিকান যেই থাকুক না কেন, মার্কিন পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে নিজস্ব স্বার্থ ও আধিপত্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের বর্তমান সংশয় কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং গত 7 দশকের তিক্ত অভিজ্ঞতার নির্যাস। যে রাষ্ট্র তার নিজের স্বাক্ষরিত চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু বিশ্বাস করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের বিরুদ্ধে মামলা করেছেন প্রভাবশালী ক্রিপ্টো উদ্যোক্তা ও বিলিয়নিয়ার জাস্টিন সান। তার অভিযোগ, প্রতিষ্ঠানটি বেআইনিভাবে তার টোকেন দখল এবং চাঁদাবাজির চেষ্টা করছে। সানের অভিযোগ অনুযায়ী তিনি যে WLIF টোকেনের মালিক, সেটির উপর বেআইনিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ট্রাম্পের কোম্পানি। এখানে শুরুতে বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা ভবিষ্যতে অবাধে এই টোকেন লেনদেন করতে পারবেন, কিন্তু বাস্তবে সেই সুযোগ দেয়া হয়নি। সাধারণ বিনিয়োগকারীরা কেনাবেচা করতে পারলেও সানকে পরিকল্পিতভাবে বাধা দেয়া হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন। তার দাবি, হঠাৎ করেই তার সব টোকেন ফ্রিজ করে দেয়া হয়েছে, ফলে তিনি সেগুলো ব্যবহার বা লেনদেন করতে পারছেন না। শুধু তাই নয়, প্রকল্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোট দেওয়ার অধিকারও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমনকি কোনো স্পষ্ট কারণ ছাড়াই তার টোকেন স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জাস্টিন সান দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ক্রিপ্টো নীতির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। তিনি তার প্রতিষ্ঠিত ট্রন প্রকল্পের পাশাপাশি ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টিতে প্রায় $45 মিলিয়ন বিনিয়োগ করেছিলেন। এক সময় তার WLIF টোকেনের মূল্য $1 বিলিয়নেরও বেশি ছিল বলে জানা যায়। তবে গত সেপ্টেম্বর থেকে টোকেনটির দাম ব্যাপকভাবে কমতে শুরু করে। অন্যদিকে এইসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। তাদের দাবি সান নিজেই নানা অনিয়মে জড়িত এবং নিজের দোষ আড়াল করতেই তিনি এইসব অভিযোগ তুলছেন। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সানের বক্তব্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে গত 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া হামলার পর পুরো মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতি এখন এক গভীর অচলাবস্থায়। চলমান এই যুদ্ধের মাঝেই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধাপরাধের দায়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং জো বাইডেনকেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সবাই সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। দ্য লেট শো উইথ স্টেফেন কলবার্টে আলাপকালে জন কেরি বলেন, পূর্ববর্তী প্রেসিডেন্টরা শান্তিপূর্ণ সমাধানের সব পথ যাচাই না করে যুদ্ধে জড়াতে রাজি হননি। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের শিক্ষা হলো মার্কিন জনগণের কাছে মিথ্যা বলবেন না, তারপর তাদের ছেলেমেয়েদের যুদ্ধে পাঠাতে বলবেন না। তাহলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই যুদ্ধে রাজি হলেন? দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত 11 ফেব্রুয়ারি সিচুয়েশন রুমে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু জোরালোভাবে দাবি করেন যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। এই যৌথ আগ্রাসন দ্রুতই ইসলামিক রিপাবলিকের পতন ঘটাবে বলে তিনি ট্রাম্পকে আশ্বস্ত করেন। ট্রাম্প এই চটকদার প্রস্তাবে প্ররোচিত হয়ে হামলার সবুজ সংকেত দেন। তবে নেতানিয়াহুর এই ভবিষ্যৎবাণী পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জন কেরি। ইরানে মানুষের জেগে ওঠা বা শাসন ব্যবস্থার পতন ঘটার কোনো লক্ষণই দেখা যায়নি। সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, নেতানিয়াহুর এই অতিরিক্ত আশাবাদী ও অবাস্তব দাবির কারণে গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার ফোনে তীব্র উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভ্যান্স শাসন পরিবর্তনের নিশ্চয়তা নিয়ে নেতানিয়াহুকে কড়া ভাষায় চেপে ধরেন।
যুদ্ধের আগে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে বিষয়টিকে খুব সহজ হিসেবে তুলে ধরেছিলেন, কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনে নেমে এক কঠিন ঝামেলায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো ভাঙনের সুর এখন তার প্রশাসনে। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদলের পর এবার নৌবাহিনীর শীর্ষ পদেও রদবদল শুরু হয়েছে। নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। নৌ সচিব ফেলানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন বলেন, ফেলানের এই বিদায় অবিলম্বে কার্যকর হবে। তার জায়গায় নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাংকাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে হঠাৎ ঠিক কী কারণে ফেলানকে সরাতে হলো সেটি স্পষ্ট করেননি পেন্টাগন। এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, বেশ কয়েকটি কারণে ফেলানকে বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন যুদ্ধজাহাজ নির্মাণ দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি কিছুটা ধীর গতির ছিলেন। এছাড়া পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট ও তার ডেপুটি স্টিভ ফেনবার্গের সঙ্গেও মতবিরোধ ছিল ফেলানের। তাছাড়া একটি সূত্র বলছে, নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাংকাও এর সঙ্গেও দ্বন্দ্ব ছিল নৌ সচিবের, যে কারণে শেষমেশ ফেলানকেই সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই দ্বন্দ্বের কারণ কি সে বিষয়ে জানা যায়নি। ফেলানের এই বরখাস্ত হওয়া অবশ্য পেন্টাগনের সাম্প্রতিক অস্থিরতারই অংশ। কেননা কিছুদিন আগে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান CQ ব্রাউন, সেনাপ্রধান রেন্ডি জর্জ ও নৌবাহিনীর অপারেশন প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের এই অস্থিরতা নিয়ে ট্রাম্পের সমালোচনা করছেন অনেকেই। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন ঘটা, আর এর কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। কিন্তু এই ত্রিমুখী সংঘাত কি শুধুই পারমাণবিক কর্মসূচি বন্ধের লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক অন্য কোনো হিসাব নিকাশ? কেন এত ধ্বংসযজ্ঞের পরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে বিজয় এর সংজ্ঞা এখনো অস্পষ্ট? চরম অর্থনৈতিক ক্ষতির মুখে দাঁড়িয়ে মার্কিন মিত্ররা কি ওয়াশিংটনের উপর আস্থা হারাচ্ছেন? চলুন ইরান যুদ্ধ ঘিরে এমন 6টি জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে, যা এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। যুদ্ধ শুরুর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিক লক্ষ্যের কথা বলেছিলেন। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা থেকে শুরু করে সরকার পতন, এমনকি হরমুজ প্রণালীতে বাধাহীন নৌ চলাচলের দাবিও ছিল এই তালিকায়। তবে সমস্যা হলো অগ্রাধিকার নির্ধারণে। ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। এটি কি যথেষ্ট, নাকি পুরোপুরি নির্মূল করতে হবে? আবার ট্রাম্প ও নেতানিয়াহু দুজনের সামনেই নির্বাচন। মার্কিনীদের বড় অংশ মনে করে যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়নি, আবার ইসরায়েলিরাও বর্তমান যুদ্ধবিরতির বিরোধী। ফলে রাজনৈতিক বিজয় অর্জনও এখন একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং অবরোধ আরোপ করেছে। ইরানের অর্থনীতি, বিশেষ করে ইস্পাত শিল্প, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এখনো অনেক কিছুই করেনি। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা যুদ্ধাপরাধ হতে পারে বিবেচনায় তারা সে পথে হাঁটেনি। সরাসরি স্থল ও সেনাও মোতায়েন করেনি। যদি ফের হামলা শুরু হয়, তবে এই দুই দেশ সংঘাতকে ঠিক কতটা চরম পর্যায়ে নিয়ে যাবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। ইরান ইস্যুতে দুই দেশের চূড়ান্ত লক্ষ্য এক হলেও অগ্রাধিকার ভিন্ন। ইসরায়েল মূলত ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত, যা সরাসরি তাদের আঘাত করতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান মাথা ব্যথা হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলকে শুধু জানানো হয়েছিল, পরামর্শ নেওয়া হয়নি। এমনও হতে পারে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়ে আংশিক চুক্তিতে যাবে, যা ইসরায়েল মানবে না। তখন মিত্রদের মধ্যে বিভক্ত আরও স্পষ্ট হতে পারে। ইরান যুদ্ধের সমান্তরালে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবানন সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানাচ্ছে তেল আবিব, যদিও তারা জানে লেবানন সরকারের সেই ক্ষমতা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে লেবানন সরকারকে শক্তিশালী করে হিজবুল্লাহর প্রভাব কমাতে। এখানে দুই দেশের সামরিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরেও চাপ বাড়ছে। 2023 সালের অক্টোবর থেকে টানা যুদ্ধে ইসরায়েলের জনগণ ও অর্থনীতি চরম ক্লান্ত। অন্যদিকে মার্কিনীদের কাছে এটি অস্তিত্ব রক্ষার লড়াই নয়, জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে তারা বিরক্ত। এই অর্থনৈতিক চাপের কারণেই ট্রাম্প প্রশাসন হয়তো দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে, যা হয়তো ইসরায়েলের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এই যুদ্ধ এশিয়া প্যাসিফিক এবং ইউরোপের জন্য জ্বালানি ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে। মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ না করেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে। আবার পরিস্থিতি জটিল হলে মিত্রদের কাছেই সমুদ্রপথ পাহারার সাহায্য চেয়েছে। এতে মিত্র দেশগুলো ক্ষুব্ধ ও প্রতারিত বোধ করছে। যদিও সুরক্ষার জন্য তারা এখনো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, তবে এই একতরফা নীতি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক জোটকে দুর্বল করে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।